সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা বাড়বে বললেন বদিউল আলম। নারী প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলের ভূমিকা চায় সিপিডি। লন্ডন বৈঠক নিয়ে কারো আপত্তি থাকলে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরামর্শ দুই উপদেষ্টার। সংলাপের মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব আরোপ। এবং ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে 2 শতাধিক মৃত্যুসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ, তেল আবিবের পাল্টা হামলা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। কমিশন শয়নে স্বপনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা হবে জানিয়ে কারো হুকুম বা নির্দেশনায় প্রভাবিত না হওয়ার অঙ্গীকারও করেন তিনি। দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্র দখলের পরিকল্পনাকে দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন সিইসি। এমআর আসাদের প্রতিবেদন। ঈদ ছুটি পরবর্তী কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। পরে নিজ দফতরে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গেও বিনিময় করেন ঈদ শুভেচ্ছা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে বৈঠক হবে। আমার কোনো টার্গেট এখনো আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা, তারিখ নিয়ে যত আলাপ আলোচনা, যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। তফসিল ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কথা বলার পাশাপাশি ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে বলে সতর্ক করে দেন সিইসি। অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান তিনি। উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কমিশন ঘোষিত সময়ে নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে পশ্চিমের নামে জঙ্গল নদীতে মানুষ ফেলে রাখা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতকে সঠিক চ্যানেলে বাংলাদেশিদের ফেরত পাঠানোর তাগিদ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছে ঢাকা। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত পুশিং করে জঙ্গলে নদীতে মানুষ ফেলে যাচ্ছে, যা কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি এবং আমাদের যে পররাষ্ট্র হাই কমিশনার আছে ইন্ডিয়ায়, সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচল না, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আগের 15 বছরের মতো ভাবেন জেলে 2টা পিটি মারলো, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি। গতকাল র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্ব থাকলে সমস্যা বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই মত বিএনপি নেত্রী শামা ওবায়েদেরও। আর নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ চেয়ে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। বিকেলে ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিটি সংসদীয় এলাকার জন্য একটি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত ব্যবস্থা রেখে 600 আসনের সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। ডেইলি স্টার ভবনে নারী রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন বিষয়ক সেমিনারে প্রাধান্য পায় দ্বৈত প্রতিনিধিত্বের বিষয়টি। দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই নমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে। কিছুই নাই, আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতাটাকে আরো ভারী করে। 2025 সালে আমরা যদি গতানুগতিক প্রস্তাবের বাইরে যেতে না পারি, এই ঐতিহাসিক সুযোগটা কাজে লাগাতে না পারি একটা আন্দোলন উত্তর সময়, তাহলে আর বোধহয় পারবো না। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এক আসনে 2 জন প্রতিনিধি থাকলে গন্ডগোল বাড়াবে। এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, একটা এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা একটি যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। আর সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সরাসরি ভোটে নারীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যেহেতু ওনাদের কোনো রাজনৈতিকভাবে অবস্থান নেই, সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় ভাবে আমরা প্রতিনিধিত্বের কথা বলি কেন, ওনাদের যদি দলীয়ভাবে অবস্থান শক্তিশালী না থাকে তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। সেমিনারে দেয়া বক্তব্যে দ্বৈত প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে 2 পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। সংরক্ষিত নারী আসন বাড়ানো হলে ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হবে বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। 100 আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। করা যাবে বলে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার দূরত্ব ছিল না, তবে কিছু ভুল বোঝাবুঝি থাকলে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দূর হয়েছে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ওই বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। ঈদের টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে ফিরে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন,
রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এবারের ঈদযাত্রা খুব একটা খারাপ হয়নি বলেও মনে করেন তিনি। টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করে যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল, মানে মোটামুটিভাবে। তো এইটা একটা আসলে একটা চ্যালেঞ্জ, এত বড় একটা মানে দুই পথে যাত্রা ম্যানেজ করা। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবছর 91,36,700 শতাধিক পশু কোরবানি হয়েছে। গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ইয়ে ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আসলে ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে রাজধানী। কর্মব্যস্ত মানুষ ও গণপরিবহনের চাপে বিভিন্ন সড়কে বাড়ছে যানজট আর ভোগান্তি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সড়কে তৎপর ট্রাফিক পুলিশ। এদিকে ঈদযাত্রায় আদায় করা বাড়তি ভাড়া বিভিন্ন বাস মালিকের কাছ থেকে যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদের টানা 10 দিন ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে বিভিন্ন সড়কে চাপ বাড়ে যানবাহনের। রোববার সকালে গাবতলী আমিনবাজার সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা তাই বসে থেকে বিরক্ত হন যাত্রীরা। যানজট তো পাইছি আপনার গোবিন্দগঞ্জের থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত যানজট ছিল, প্রায় 4 ঘন্টার মতো আমরা জ্যামে আটকাইছিলাম। যেই বাস আর কি 8টার দিকে পৌঁছানোর কথা, এখনো 12টা বেজে গেছে, এখন আমরা আর কি ঢাকায় পর্যন্ত পৌঁছাতে পারিনি। যানজট আমরা অনেক বেশি পাইছি, একটা হচ্ছে গোবিন্দগঞ্জে পাইছি, এটা একটা, আরেকটা ছিল যমুনার টোলে পাইছি। যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে গাবতলী আমিনবাজার সড়কে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। গাড়ির লাইসেন্স ও রুট পারমিট যাচাই থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী জরিমানাও করা হচ্ছে। গাড়ির কাগজপত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটার মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন বাসে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেন মালিকেরা। কেবল রোজিনা পরিবহন থেকেই 49,000 টাকা ফেরত দেওয়া হয় বলে জানান ক্যাপ্টেন ফাহিম। আমাদের যে ঈদ ফেরতগামী যে বাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ট্রাফিক সার্জেন্ট। যে গাড়িগুলো হচ্ছে অনিয়ম করছে, যে গাড়িগুলো হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং হচ্ছে যে গাড়িগুলো কাগজপত্র কিছু ঝামেলা আছে, আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এগুলো আইনগত ব্যবস্থা নিয়েছি। গণপরিবহনে অনিয়ম, উল্টো পথে গাড়ি চলাচল ও যত্রতত্র ওঠানামা সব মিলিয়ে পুরনো যানজটের নগরীতে ফিরেছে রাজধানী, যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পাচারের টাকা উদ্ধারে দেশ বিদেশে মামলা করবে সরকার, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তবে কি ধরনের মামলা করা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে অর্থ পাচার নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। জানান, পাচারকৃত সম্পদ উদ্ধারে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতে চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে, কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো।
লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমিরের এমন বক্তব্য গণতন্ত্রের জন্য শোভা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সমালোচনা না করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যানি। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিএনপি নেতৃত্ব দিবে বলেও আশা জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছেন, সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। সবাইকে আমরা আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবমুখর হওয়া দরকার, সেই নির্বাচন নিরপেক্ষ হবে, সেই চেষ্টা থাকা দরকার, সেই কথাগুলো আসার দরকার। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানি হামলায় ইসরায়েলে 2 শতাধিক ব্যক্তি নিহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে তা অস্বীকার করে মাত্র 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল। অন্যদিকে 3 দিনে ইরানের 80টি লক্ষ্যবস্তুতে হামলার পাল্টা দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর জেরে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এদিকে 2 ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে ইরান। তাদেরকে আলবোর্স প্রদেশের সাভোস বোলাগ কাউন্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। ইসরায়েলের আবাসিক এলাকায় ইরানি হামলায় 2 শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। তবে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে এ হামলায় দেশ জুড়ে মাত্র 10 জন মারা গেছে। অন্যদিকে গত 2 দিনে তেহরানে কমপক্ষে 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ এর দাবি অপারেশন রাইজিং লায়নে ইরানের 170টিরও বেশি লক্ষ্যবস্তু এবং 720টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি হামলা বন্ধ হলে ইরানের প্রতিক্রিয়া বন্ধ হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে ইরানও জোরালো হামলা চালাবে। ওদিকে ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া এই মামলায় 4 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে গাজীপুরের হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরো 2 মাস সময় দেওয়া হয়েছে। সরকারের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। সকালে নগর ভবনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান ও আপিল বিভাগকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছেন। ধারাবাহিক গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। শপথ পড়ানোর দাবি না মানা পর্যন্ত নগর ভবনের জরুরি সেবা ব্যতীত অন্য কোনো কাজ করতে দেয়া হবে না। আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয়, তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি 6000 তালিকা করে রেখেছে সারা দেশে কাউন্সিলরে, এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের
কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মোস্তফা মহসিন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের ৩০ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দেশের প্রথম মাইক্রো সার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকীকরণের মাধ্যমে আরও উন্নত প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবাকে গতিশীল করল প্রতিষ্ঠানটি। দুপুরে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউসিবি কর্তৃপক্ষ জানায়, এখন থেকে অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রক্রিয়াকরণ কিংবা নিরাপত্তা যাচাই প্রক্রিয়াকে ক্ষুদ্র ইউনিটে ভাগ করে দক্ষতার সঙ্গে পরিচালনা করা যাবে। খেলার খবর ক্রিকেট। টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে নামেন নাজমুল শান্ত ও মুশফিকরা। লঙ্কানদের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। দুদিন আগেই ওয়ানডে অধিনায়ক হয়েছেন মিরাজ, তবে শ্রীলঙ্কা সফর শুরু হবে টেস্ট দিয়ে। সেই সিরিজে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আগামী 17 জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এদিকে উইকেটের অবস্থা দেখে কম্বিনেশন সাজানোর পরিকল্পনা নেওয়া হবে বলে জানান হেড কোচ ফিল সিমন্স। It definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. So it's a little bit of a headache, but a nice headache to have. ধনঞ্জয় ডিসিলভাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে 18 সদস্যের দল টেস্ট ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী 17 জুন থেকে শুরু হবে দু দলের প্রথম টেস্ট। আর কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 25 জুন থেকে। টেস্ট সিরিজ শেষে আগামী 2, 5 ও 8 জুলাই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু দল। প্রথম 2 ওয়ানডে ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। এরপর 10, 13 ও 16 জুলাই 3টি টি-20 ম্যাচও খেলবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে শুধু সম্মান নয়, অর্থ পুরস্কারেও নতুন উচ্চতায় উঠেছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন দল হিসেবে প্রোটিয়ারা প্রাইজ মানি পেয়েছে $3.6 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 43 কোটি 65 লাখ টাকা। রানার্স আপ অস্ট্রেলিয়ার পকেটে ঢুকেছে $2.16 মিলিয়ন। আর তৃতীয় স্থানে থেকে শেষ করায় ভারত পেয়েছে $1.44 মিলিয়ন। আর সপ্তম স্থানে শেষ করা বাংলাদেশের প্রাপ্ত অর্থ $7,20,000 টাকার অঙ্কে, যার পরিমাণ 8,75,75,000। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা বাড়বে বললেন বদিউল আলম। নারী প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলের ভূমিকা চায় সিপিডি। লন্ডন বৈঠক নিয়ে কারো আপত্তি থাকলে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরামর্শ দুই উপদেষ্টার। সংলাপের মাধ্যমে সংকট সমাধানে গুরুত্ব আরোপ। এবং ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে 2 শতাধিক মৃত্যুসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ, তেল আবিবের পাল্টা হামলা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।